আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন একেবারেই ঘনিয়ে এসেছে। এই আজকে রাতটা মানে যে রাত আসছে সামনে, সেটা পোহালে পরদিন সকালে নির্বাচন। এবং এটা নিশ্চয়ই স্বীকার করবেন যে এটা আমাদের খুবই প্রত্যাশিত একটা নির্বাচন। গত 15-17 বছরে অনেকবার নির্বাচন নামে একটা অনুষ্ঠান হয়েছে। মানুষ কতজন নির্বাচনে ভোট দিতে পেরেছেন এটা বলা বড় কঠিন। আবার অনেকে তো এমন মত প্রকাশ করেন যে ভোট দিতে পারলেই কি প্রত্যাশার পরিপূর্ণতা আসে। তো আমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সম্মানিত অতিথি আহ সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদের সঙ্গে। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদের ধন্যবাদ। আরশাদ ভাই, গত বেশ কিছুদিন ধরে ধারাবাহিক ভাবে আপনার সঙ্গে আমি কথা বলছি এবং আপনি নির্বাচন নিয়ে এবং নির্বাচন যারা পরিচালনা করবেন, যারা নির্বাচনের আয়োজন করবেন, যে সরকারের অধীনে নির্বাচন হবে, সেই সরকারের বিভিন্ন যারা উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে নানা বিষয়ে এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিন্তু আপনার নানা রকম মূল্যায়ন আমরা শুনেছি। এখন একেবারে শেষ প্রান্তে এসে আপনি কি বলবেন, সব মিলিয়ে কেমন হতে যাচ্ছে এই নির্বাচন? আমি সম্ভবত আপনার অনুষ্ঠানেও বলেছি আগে এবং আমি লিখেছি একের পর এক অনেকগুলো এগুলো নিয়ে। প্রথম কথা হলো যে বর্তমানে সারা বিশ্বে নির্বাচন যে ব্যবস্থা অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, এটাতে আমার কোনো আস্থা নাই, আমার কোনো বিশ্বাস নাই। এবং আমি দুই দেশের নাগরিক এবং কোথাও আমি ভোট দেই না। আমি বাংলাদেশেও ভোট দিই না, আমেরিকাতেও ভোট দিই না, দিছিলাম আগে। মানে বাংলাদেশে লাস্ট আমি সম্ভবত 70 সালে তো আমার ভোট দেওয়ার বয়স হয়নি, তখন আমি দিতে পারি নাই। কিন্তু আমি খুব জোরালো ভাবে আওয়ামী লীগের পক্ষে, শেখ মুজিবুর রহমানের পক্ষে কাজ করেছি। তার কারণ আমরা সবাই ভেবেছিলাম যে পাকিস্তানি অপশাসন থেকে, পাকিস্তানি শোষণ থেকে আমরা মুক্ত হব এবং আমরা সুন্দর স্বাধীন বৈষম্যহীন একটা রাষ্ট্র পাবো এবং যেখানে সবার সমান অধিকার থাকবে, সবাই নিজের ভালো মন্দ নিজে বুঝে নিতে পারবে, রাষ্ট্র তাদেরকে সাহায্য করবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পেলাম আমরা ঠিকই 71 সালের 16ই ডিসেম্বর, মানে 72 সাল থেকে আমরা ধরি। এবং এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, এবং প্রত্যেকবারই বলা হয় যে নির্বাচনের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন হবে, ভালো দল আসবে, কিন্তু সত্যিকার অর্থে সাধারণ মানুষের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র শাসকের পরিবর্তন হয়েছে। কিন্তু শোষিত যারা ছিল তারা এখনো ওইরকম ভাবেই শোষিত হচ্ছে। যেমন আমি মানে প্রায় বলি যে আমাদের বাড়িতে সাহায্য কর্মী যারা আছেন, যেমন বাবুর মা ওরিফা, এরা বংশ পরম্পরায় মানুষের বাড়িতে কাজ করে। এবং আমি যখন তাদের মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোমরা কি ভোট দিবা, তো ভোট দিয়ে আমরা কি করব, আমাদের কি হবে। তো এই যে মানুষের, সাধারণ মানুষের যে এই যে তারা উৎসাহ পায়, যে উৎসব হচ্ছে। যেমন আমার বাসায় একজন বলছে যে আমি কিশোরগঞ্জে বাড়ি, আমার বললাম যে খালু আমি তো ভোট দিতে যাবো। আলহামদুলিল্লাহ, যাও। তারপরে আমি আজকেও দেখলাম সে আসছে, আমি বললাম তুমি গেলা না, বলে যে কি করবো, পরে বাস টাসে উঠতে পারি না, এই জন্য আর যাইনি। আচ্ছা, যাই হোক, যে কথাটা মূল আহ, কথাটায় আসি। তারপরে আমি ওই 1996 সালে মনে হয় সম্ভবত লাস্ট ভোট দিয়েছিলাম। 73 সালে ভোট দিই নাই। তার কারণ 73 সালে ভোট দিনে একটাই কারণে, তার কারণ তখন তো আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের শাসন ছিল আমাদের জাতির জনকে। এবং সেই মানে ভোটে যে মানে কি ধরনের বড় ধরনের রিগিং বা জালিয়াতি হতে পারে সেটা নিজের চোখে দেখেছি সেই সময়। এবং আপনাদের স্মরণ করিয়ে দেই, যারা অনেকেই হয়তো তখন তাদের জন্ম হয় নাই বা সে মনেও নাই। মেজর জলিল ছিলেন জাসদের প্রার্থী 1973 সালের নির্বাচনে। এবং যেদিন ভোট গণনা শুরু হয় সেদিন বিকেল বেলা থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম উনি বরিশালের একটা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং বহু ভোটে তিনি এগিয়েছিলেন। কিছুক্ষণ পরে দেখা গেল যে হঠাৎ করে সেই কেন্দ্রে ভোট স্থগিত হয়ে গেল। তখন তো আর মোবাইল ফোন ছিল না, তারপরে এগুলো ছিল না। ওই বিটিভির মাধ্যমে আমরা শুনতাম আর কি, এরকম টিভি চ্যানেল ছিল। আর কুমিল্লার দাউদকান্দিতে ক্যান্ডিডেট ছিল খন্দকার মুস্তাক আহমেদ, আচ্ছা, আওয়ামী লীগের ক্যান্ডিডেট। এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ।
এবং তিনিও প্রচুর মানে অনেক ভোটের আগায় যাচ্ছিলেন। হঠাৎ করে দেখলাম তার সেখানেও ভোট মানে বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো আমরা কেউ জানি না। পরে রাতে যখন খবর আসলো, পরে শুনলাম যে হেলিকপ্টার পাঠিয়ে ওখান থেকে সমস্ত ব্যালট বাক্সগুলো নিয়ে এসে আসা হয়েছে দুই জায়গায়। এবং রাতে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হলো যে মেজর জলিল পরাজিত হয়েছে এবং খন্দকার মোশতাক জিতে গেছে। তো তখনই আমার মনে হলো যে কি প্রহসনের নির্বাচন মানে। আর সেই সময় সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের কিন্তু এগুলো করার দরকারই ছিল না, তারা এমনি জিতত। কিন্তু তাদের সমস্ত ভোট লাগবে, সেখানে মাত্র দুইটা তিনজন না সাতজন ছিল ওই নুরুল আমিন টামিন এগুলার তখন। তো তখনই আমি চিন্তা করলাম যে এই নির্বাচন ব্যবস্থা দিয়ে আমরা কি করবো, এখানে তো মানুষের তারপর তো একের পর এক নির্বাচন আপনারও যথেষ্ট বয়স হয়েছে, এখন দেখেছেন, আমরাও দেখছি। কিন্তু যেটা বললাম, ওই যে নির্বাচনের যে রিগিং বা ম্যানিপুলেশন, এটাও সেই ৭৩ সাল থেকে শুরু হয়েছে। খালি তিনটা নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য ছিল, যেগুলো কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হয়েছে: ৯১ সালে, তারপরে ৯৬ সালে এবং ২০০১ সালে। এরপর থেকে আর কোন, এবং দেখেন একটা যখনই নির্বাচন মোটামুটি নিরপেক্ষ হয়, গ্রহণযোগ্য হয়, আমরা মনে করি ভালো, তখনই পরাজিত দল বলে যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমাদেরকে হারিয়ে দেয়। আর দল বলে আমাদেরকে স্থূল কারচুপি করে আমাদেরকে মানে জোর করে হারানো, কেউ মানতে চায় না। এখন আসি আমেরিকার নির্বাচনে। আমি প্রথম ভোট দিই ২০০৪ সালে। কেমন? তো তখন আমি তখনকার, সরি না, ২০০৮ সালে। তো ২০০৮ সালে আমি তখন আমেরিকার নাগরিক হয়ে গেছি। তো বারাক ওবামার সময়, তো তখন তো আমরা বারাক ওবামাকে নিয়ে সারা বিশ্বব্যাপী একটা ক্রেজ তৈরি হয়েছিল যে একটা কালো আমেরিকান ইয়েতে শাসন ক্ষমতায় হোয়াইট হাউসে যাবে, এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। তারপর তাকে আমি আমি ভোট দিলাম, আমার মতো অনেকে, তিনি তো জিতে গেলেন। তারপরে দেখি যে ওই আমেরিকাতেও একই অবস্থা, যে মানে সাধারণ মানুষের ওখানকার কোনো পরিবর্তন হয় না। একবার আমার মনে আছে, আমি এই প্রসঙ্গে ছোট্ট একটা এই কথাটা বলি। আমি আমার ব্যাংকে গেছি মানে টাকা ওঠানোর জন্য আমার বাড়ির কাছে। তো যে তারপরে দেখলাম যে একটা লম্বা, হ্যাঁ, আমেরিকাতে? আচ্ছা। আমেরিকাতে। তো লম্বা লাইন একটা, তো লাইনে তো দেখি যে একটা সিকিউরিটি গার্ড, একটা মহিলা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি, যেহেতু সময় ছিল, আমার তো সাংবাদিক হিসেবে সবসময় কিউরিওসিটি জাগে যে সাধারণ মানুষ কি বলে। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তুমি কয়টার সময় কাজে আসছো? তো বললো ৯টার থেকে তো ব্যাংক খোলা, আমি আসছি ৭:৩০ ৮টার দিকে। হ্যাঁ, তারপরে তারপরে এখান থেকে কি করবো? বলে এখান থেকে আবার ১টা পর্যন্ত কাজ করব, করে আবার আরেক জায়গায় যাবো আরেকটা কাজ করতে। তারপরে তারপরে সে বললো তারপরে রাত ৭টার থেকে সন্ধ্যা ৭টার থেকে আরেক জায়গায় কাজ। আমি বললাম তুমি তাহলে রান্না বাড়া করো প্রচুর, তুমি তো মহিলা, তোমার ছেলে মেয়ে আছে। বলে যে আর তো উপায় নেই, আমার ৩টা কাজ না করলে আমার সংসার চলবে না। আমি বললাম এত বড় লোকের দেশ, তুমি যে ইয়ে তোমাদের বলে আমরা তো এরকম ভোট দিয়েই যাই, আর আমাদের তো কোনো কিছু হয় না। আরেকটা জিনিস লক্ষ্য করেন, যে এরা বলে তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদেরকে ফিরে যেতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাটা মানে কি? যে আমি সেখানে জনগণের ভোটের অধিকার আছে, ভালো কথা, তারা ভোট দেয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এই যে সাধারণ মানুষকে, এই যে তথাকথিত ভোটের, তাদের তাদের বলে যে তোমরা খুব ক্ষমতাবান, তোমরা তোমাদের ক্ষমতা আছে, আমাদেরকে ভোট দিয়ে, ভোট দিয়ে তারা বানালে কি হলো? ওই তখন আবার ওই হালুয়া রুটির ভাগাভাগি হলো দুই দলের মধ্যে। আমেরিকায় যেমন রিপাবলিকানরা জিতলে ক্ষমতা দখল করে, ডেমোক্রেটরা জিতলে। এবং সাধারণ মানুষ কিন্তু এদেরকে কাউকেই পছন্দ করে, একমাত্র যারা রেজিস্টার্ড ডেমোক্রেট বা রেজিস্টার্ড রিপাবলিকান তারা ছাড়া। আর এদের একটা জিনিস লক্ষ্য করেন, এদের কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিকে ভোট দিয়ে বানানোর কোনো স্কোপও নাই। ওরা কিন্তু কোনো থার্ড পার্টিকে মার্চ করতে দেয় না কোনো সময়। এটা ইংল্যান্ডে দেখেন, জার্মানিতে দেখেন, তারপরে আমেরিকায় দেখেন, অস্ট্রেলিয়াতে দেখেন, মানে তথাকথিত গণতান্ত্রিক দেশ যেগুলো আছে আমরা বলি। এখন গণতান্ত্রিক দেশের কথা হলো কি, রুল বাই দি পিপল, মানে জনগণ শাসন করবে। কিন্তু পৃথিবীর কোথাও একটা দেশ আমাকে দেখান যেখানে সাধারণ জনগণের সত্যিকার অর্থে শাসন ক্ষমতা তাদের আছে? আমি দেখি নাই কোথাও। আচ্ছা, যে কথাটা বলার চেষ্টা করছিলাম, এই জন্য এগুলো দেখে থেকে আমার মনে হলো যে এগুলো একটা ভাওতাবাদী। এই পশ্চিমা বিশ্ব সারা বিশ্বকে গেলাইছে যে এইটা হলো মেন আসল ইয়ে, কি বলে, পদ্ধতি, এবং এটার মাধ্যমে দেশের সাধারণ মানুষের উন্নতি হয় না, উন্নতি হয় ওই শাসন ক্ষমতায় যারা অলিগার্ক বলে ইংরেজিতে,
এই অলিগার্কি শাসন করে সব জায়গায়। এবং যার জন্য দেখেন মানে রিপাবলিকানদের অপছন্দ করে, তার ভোট দেবে কাকে? ডেমোক্রেট। ডেমোক্রেটরা ওই এসে একই কাজ করবে, তারা যুদ্ধ বিগ্রহ লাগাবে সারা জায়গায়, তারা কর্পোরেশন গুলো যা বলবে সেই হিসেবে তারা কাজ করবে। হোয়াইট হাউসে যে বসে থাকে তার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নাই। এখন ট্রাম্পের বেলা অবশ্য অন্যরকম, সে একটু আনপ্রেডিক্টেবল, টেম্পারামেন্টাল, এবং তার নিজের ব্যবসায়িক স্বার্থ সেটা সবসময় দেখে, এবং সবাই দেখে সেটা। ওই জো বাইডেন অথবা হয়তো মুখে বলতো না, কিন্তু দেখেন সেও তার ছেলেকে দিয়ে নানান অপকর্ম করিয়েছে, এবং শেষ পর্যন্ত চলে যাওয়ার সময় তার ছেলেকে ওই মানে সাধারণ ক্ষমার মধ্যে মাফ করে দিচ্ছে, তার তো জেল হইতো। তো যাই হোক, এই যে কথাটা বললাম, এই জন্য আগামীকালকে যে নির্বাচনটা হবে, আমার ব্যক্তিগতভাবে আমার কোনো আশাও নাই, প্রত্যাশাও নাই, ওই একটাই কারণে। তার কারণ আমি দেখেছি যে একটা ওই ওই রিপাবলিকান এর মতো এগুলো আওয়ামী লীগ অথবা বিএনপি। তো দুঃখজনক ভাবে বা সুখকর ভাবে আওয়ামী লীগ তো মাঠে নাই এবার। তো মাঠে নাই, সেটাও ধরে নিলাম যে তারা স্বৈরাচার ছিল। কিন্তু আমি একটাই কথা বলবো, তারা যদি এত অন্যায় করে থাকে, এত ইয়ে করে, তো তাদেরকে ভোট দিয়ে আমরা দেখতাম যে আসলেই তাদের কোনো জনপ্রিয়তা আছে কিনা। তাহলে অন্তত মানুষকে মানে বলা যেত যে না, আমরা একটা ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তি করে নির্বাচন দিছিলাম, এই দেখো আওয়ামী লীগ তো চিল্লাচিল্লি করে যে তাদের অনেক সমর্থন আছে, এই হচ্ছে তাদের সমর্থন। তখন মানুষ সেটা বুঝতে পারে। যাই হোক, সেটা যেহেতু তারা মাঠে নাই, এখন মাঠে আছে কারা? বিএনপি এবং জামাত ইসলাম। বিএনপির ক্ষমতা তো আমরা দেখেছি আগে, তারা কি করে, তারা মানে আহ, তারা কিভাবে দেশ চালায়, তারাও স্বজনপ্রীতি করে, তারাও লুটপাট করে, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। তারেক রহমান নিজেও হাওয়া ভবনের মাধ্যমে তথ্য, এই সমস্ত অনেক আমরা সবাই জানি। তবু এগুলো বলা দরকার এই কারণে যে আমরা হুজুগে না মেতে ডিসপ্যাশনেটলি আমরা চিন্তা করে দেখি যে আসলেই এই তথাকথিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসলেই দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন করে না। এটা হচ্ছে, এই জন্য আমার কোনো নিজের কোনো আগ্রহ নাই ভোট দিতে, আমি ভোট দিতে যাবো না। কিন্তু কোশ্চেনটা হলো, তারপরেও তো মনে করেন আপনি গত কিছুদিন আলোচনা আমরা বিভিন্ন সময় দেখেছি যে যে নির্বাচন নিয়ে যে সমস্ত অনিয়ম হয়েছে এবং যেগুলো আপনার কাছে অনিয়ম লেগেছে সেগুলো নিয়ে তো আপনি কথা বলেছেন। তার মানে নির্বাচনটা যতটুকুই আর যাই হোক, এটাতে কোনো ভাগ্যের পরিবর্তন না হলেও নির্বাচনটা ভালোভাবে হোক, এমনটি তো আপনি চান। হ্যাঁ, এমনটা চাই। এই কারণে আমি চাই সুশাসন আসুক, কেমন তাদের জবাবদিহিতা থাকুক, যারা শাসন ক্ষমতায় যাবে তাদের যেন জবাবদিহিতা থাকে। তো এসে যেমন আমি সবসময় একটা কথা বলি যে এই দেশের সর্বপ্রধান 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 1 নাম্বার সমস্যা দুর্নীতি, 2 নাম্বার সমস্যা দুর্নীতি, 3 নাম্বার সমস্যা দুর্নীতি। এবং ক্ষমতা একটা বিশেষ গোষ্ঠীর কাছে মানে হাতে থাকে। সেই গোষ্ঠীটা কারা? সেগুলো ওই যারা ক্ষমতায় আসবে ইয়ে হয়ে, আর আমলাতন্ত্র, এবং সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র। আপনি একটা জিনিস দেখেন, চিন্তা করে দেখেন যে আমাদের দেশের টোটাল বাজেট হয় প্রায় 8 লক্ষ কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী আর ডিফেন্সের মানে সামরিক বাহিনীর লোকজনের জন্য আপনার প্রায় 87,000 কোটি টাকা তাদের জন্য দিতে হয়, তাদের সুযোগ সুবিধা, বেতন ভাতা, তাদের ঘর বাড়ি সব করার জন্য। তো আপনি একটা দেশে 18 কোটি মানুষের দেশে যদি 18 লক্ষ লোকের জন্য এইরকম ব্যবস্থা রাখেন, তাহলে মানে সাধারণ মানুষের ভাগ্যে কিভাবে উন্নতি হবে বা ভাগ্যের কেমন, এটা তো আমার জানা নেই। আর দ্বিতীয় দেখেন, আমরা যে বলি বৈষম্যহীনতা আমরা কমাবো, কিভাবে আপনি বৈষম্যহীনতা কমাবেন? আমার তো মাথায় আসতেছে না এটা। বিকজ তারপর সেটা যদি করতে হতো, তারপর এদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আপনি কি হচ্ছেন, এদেরকে ধরেন 5,000 স্কোয়ার ফিটের বাড়ি দিতে হবে মানে আমলাদের। এক একটা কর্নেল জেনারেল তাদেরকে 3500, 3600, 5,000 স্কোয়ার ফিটের বাড়ি দিতে হবে। তার মানে কি, আপনি কারো কাছ থেকে কারো ভাগ্যের জিনিস বা তাদের ভাগের জিনিস আপনি এনে তাদেরকে দিচ্ছেন, দিয়ে তাদেরকে খুশি রাখতেছেন। কেন খুশি রাখতেছেন? এদের হাতে ক্ষমতা, আর্মির হাতে ক্ষমতা, আমলাদের হাতে ক্ষমতা। এবং আর ক্ষমতাহীন কারা? দেশের সাধারণ জনতা। আবার দেখেন কি মানে কি আয়রনি, দেখেন আমাদের সারা জায়গায় দেখবেন যে বলে কি, আমাদের সংবিধানে আছে না যে দেশের মালিক কারা? দেশের মালিক হলো জনগণ। তো দেশের মালিক যদি জনগণ হয়, হ্যাঁ, তো দেশের মানে মালিকরা বস্তিতে থাকে কেন? আর সিভিল সার্ভেন্ট মানে ভৃত্যরা
তারা থাকে 5,000 স্কোয়ার ফিটের বাড়িতে। এটা কি সিস্টেম? সিস্টেমটা কি এটা? তো এই জিনিসটা যতদিন উল্টা না হবে, অর্থাৎ যারা দেশের প্রকৃত মালিক তাদেরকে ওই বড় বড় বাড়িতে থাকতে দিতে হবে। আমি তো বলি যে বস্তিতে যত মানুষ আছে সব মানুষদের নিয়ে এসে এই মন্ত্রী পাড়া, মিনিস্টার হোস্টেল, সেক্রেটারির জায়গা, সেনাবাহিনীর যত বড় বড় জায়গা আছে এদেরকে ওইখানে দিয়ে ওদেরকে বস্তিতে পাঠাবে। তাহলে বুঝবো যে দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। তাছাড়া কিভাবে সম্ভব? এটা আপনি আমাকে বলেন, বুঝান আমাকে। হ্যাঁ, না আপনি ঠিকই বলেছেন এটা, কিন্তু তারপরেও এমন একটা হুজুগ তৈরি করা হয়েছে আমাদের মধ্যে, যে বোঝানো হচ্ছে যে তুমি দেশের মালিক, এবং সেই মালিক তার অধিকার একদিনই প্রয়োগ করতে পারে 5 বছরে, সেটা নির্বাচনের মাধ্যমে। এবং সেটাও আমার গত 15 বছর ওটাও ছিল না। ওই যে একটা যে লোক দেখানো অথবা আপনার একটা মানে এই সান্ত্বনা পুরস্কার হিসেবে যে একটা ভোট দেওয়ার ব্যবস্থা, সেটাও তো 15 বছর ছিল না। আবার এক্ষেত্রে আপনি বললেন যে তাও তো আবার সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে না। সবাই যে ভোটে দাঁড়াবে, সবাই যে জনগণের মত মানে আপনার গ্রহণ করবে অথবা করবে না, আওয়ামী লীগকে তো রাখাই হলো না। আপনি খুব ভালো বলেছেন, আমার কাছে এটা মনে হয় যে আওয়ামী লীগকে রাখা উচিত ছিল। তাহলে জনগণই বলতো যে তারা আওয়ামী লীগকে কতটা অপছন্দ করে। না, সেটি আমার 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 মনে খালি এই প্রশ্ন যে ওরা যদি এত অন্যায় করে, এবং কি অন্যায় করেছে আমাদের চোখের সামনে কিন্তু দেখা। এবং আমি গত 15 বছর এগুলো নিয়ে ধারাবাহিকভাবে লিখে গেছি। শেখ হাসিনা স্বৈর শাসন নিয়ে, পরিবারতন্ত্রের যে কি কুফল একটা দেশে হতে পারে সেটা আপনারা লিখেছি। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে ভোটে তাদেরকে দাও, দিয়ে দেখো যে আসলেই তাদের পক্ষে লোক আছে কিনা, এটা আমরা দেখতে চাই। তো এখন আর হয় কি, অনেকটা ওই যে কাল্ট ফিগার, যেমন শেখ মুজিবুর রহমানের নামে বা হাসিনার নামে এখনো অনেক লোক অন্ধ অন্ধ। আমাকে অনেকে গালাগালি করে যে আপনি, আপনার এত বড় দুঃসাহস, আপনি জাতির পিতাকে নিয়ে এগুলো লেখেন, এটা সেটা। আমি তো, আমার তো বক্তব্য না, আমি খালি তাদের যে কার্যকলাপ গুলো সেগুলো তুলে ধরি। এবং সাংবাদিক হিসেবে আমার দায়িত্বই সেটা, সত্য কথাগুলোকে লোকজনের সামনে উপস্থাপন করি, সেটাই আমার দায়িত্ব এবং সেইটাই আমি করার চেষ্টা করি। ঠিক একই সাথে বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের যে পরিবার, দেখেন উনি নিজের আর্থিকভাবে সৎ ছিলেন, সত্যিকার অর্থে উনি আর্থিকভাবে সৎ ছিলেন, এবং উনি তো কোনো কিছু রেখে যান নাই। কিন্তু খালেদা জিয়া বলেন বা তারেক রহমান বলেন, তারা তো সব গুলশান টুলশানে থাকে, তাদের বিরাট বড় বড় বাড়িতে থাকে, তো তাদের তো কোনো অভাব অভিযোগ নাই। হম আপনি লন্ডনের থেকে আসছেন, এসে এসে গুলশান কোথায় উঠেছেন? গুলশানে উঠেছেন, বিশাল বাড়িতে। আচ্ছা, ভালো কথা, আপনারা সরকার থেকে বাড়ি দিচ্ছে, খুবই ভালো কথা এখন। কিন্তু আমার কথা হলো যে আপনি তো জনগণের কাছে যখন যান, জনগণ ঠিক আপনাকে মানে, এটা তাদের পক্ষে যে আমরা থাকি বস্তিতে, এরা থাকে গুলশানে, তো এরা আমাদের বন্ধু হবে, এরা আমাদের ভালো মন্দ বুঝবে কিভাবে? এটা খুব স্বাভাবিক একটা চিন্তা তাদের মাথায় আসা, স্বাভাবিক আর কি। আর সত্যি কথা, এখন আপনি বলতে পারেন যে তাহলে আপনি কোন সিস্টেমে যেতে চান। আমি সত্যিকার অর্থে যে সিস্টেমটা চাই, আমি দুইটা মানে সিস্টেমের কথা বলি, দুইটা দেশের কথা। একটা দেশ সিঙ্গাপুর, আমরা সবাই জানি কেমন। তো তার একটা লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠাতা মানে সৃষ্টি করেছেন লি কুয়ান ইউ, তো তার একটা অটোবায়োগ্রাফি আমি পড়েছিলাম 2 খণ্ডে, বেশ সত্যিকার মানে অসাধারণ একটা বই, কিন্তু 2 খণ্ডে আর কি, বেশ মোটা। তার তার তো প্রথম জীবনে যে কি করেছে না করেছে এগুলা ইয়ে, তার দ্বিতীয় বইটার নাম ছিল, দ্বিতীয় খণ্ডটার, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, কেমন। তো সেইটা বলছে যে সিঙ্গাপুর যখন স্বাধীন মালয়েশিয়া থেকে সেপারেটেড হয়, বা মালয়েশিয়া তাদেরকে বের করে দেয় যে তোমাদের কোনো ভবিষ্যৎ না, তোমরা আমাদের জন্য বার্ডেন। তো তখন সেই বিখ্যাত ছবিটা এখনো মানে আমি দেখেছি বহুবার, আপনারাও দেখেছেন, যে লি কুয়ান ইউ তখন হাউ হাউ করে কাঁদতেছে যে আমাদের হবেটা কি? আমাদের তো কিছু নাই। হম তারপরে দেখেন, একটা নেতৃত্ব যদি সৎ হয় তাহলে কি করতে পারে একটা দেশকে। আজকে সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, থার্ড ওয়ার্ল্ড মানে তৃতীয় বিশ্বের একটা দেশ থেকে আজকে ফার্স্ট ওয়ার্ল্ডের দেশ তারা কেন করলো? একটাই কথা সে বলেছিল, যে আমি দেখলাম লি কুয়ান ইউর ভাষায়, যে আমাদের তো কোনো সম্পদ নাই, তো আমাদের সম্পদ সৃষ্টি করতে হবে আমাদের মানুষকে দিয়ে। মানুষকে কিভাবে সম্পদ করে? তাদেরকে তাদের মেধার উন্নতি করতে হবে, তাদের লেখাপড়া শিখাইতে হবে, এবং দুর্নীতি ভাবে কোনোভাবেই তাদের দুর্নীতি করার কেউ না করতে পারে, দুর্নীতি করলে তার রেহাই। এবং উনি যেদিন প্রথম 1957-এ প্রথম মানে ইয়ে করলো ওই মন্ত্রিসভা ইয়েগুলো, সবাইকে উনি বললেন তোমরা সাদা শার্ট, সাদা প্যান্ট আর সাদা জুতা পরবো। তো একজনে জিজ্ঞেস করলো যে এটার সিম্বল, এটা কি মানে কারণ? বললো যে হোয়াইট ইজ দি সিম্বল অফ ইনকরাপ্টিবিলিটি,
মানে সাদা হইলো যে তোমার মধ্যে কোনো দুর্নীতি নাই, এবং সবাইকে পোশাক পরায় সেটা নিয়েছে। এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে বলি, সিঙ্গাপুরের সিভিল সার্ভেন্ট যারা, মানে আমলা যারা, তাদের বেতন কিন্তু পৃথিবীর সব থেকে বেশি, পৃথিবীর আমেরিকার থেকেও বেশি। আমেরিকার প্রেসিডেন্টের যা বেতন, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারের বেতন অলমোস্ট তার দ্বিগুণ। হ্যাঁ, তো কেন বলে সে, উনি মানে লি কুয়ান ইউ এই কথাটা বলেছে যে আমি একটাই জিনিস করতে চাই, যে তোমরা তোমাদের যেন কোনো দুর্নীতির আশ্রয় না নিতে হয়, এবং দুর্নীতি করলে তোমাদের রেহাই নেই। তো এখন দেখেন দেশটা ওই কথা, আমি তো একটাই কথা বলবো যে আমাদের গণতন্ত্র দরকার নাই, কোনো কিছু দরকার নাই, খালি ওই রকম একটা শাসক দরকার, এবং যে একটা জিনিস এনশিওর করবে যে এই দেশে কোনো দুর্নীতি থাকবে না। মানুষ কোনো জায়গায় গেলে সেখানে আহ, মানে দুর্নীতি বা ঘুষ দেওয়া ছাড়া সে কাজটা করাইতে পারবে। আমি কিছুদিন আগে সিঙ্গাপুর গেছিলাম। তো আমার একটা অভ্যাস হলো, আমি যখনই যে দেশে যাই আমি ট্যাক্সিতে উঠেই ওই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আলাপ করি তার দেশ টেশ নিয়ে। তো আমাদের যেটা হয়, আমি চিন্তা করলাম যে আবার এইখানে ট্যাক্সিতে নিব, আবার এদিক ওদিক দিয়ে ঘুরে আবার বিচারে বাড়াবে কি, এরকম চিন্তা থাকে না আমাদের, তো আমরা তো সবসময় এরকম। তো আমি তার ট্যাক্সি আলাদা জিজ্ঞেস করতেছি যে দেখো ভাই, তুমি তো এদিক ওদিক দিয়ে যাবা না, তো সিঙ্গাপুরিয়ানরা তো খুব ভালো ইংরেজি বলে সবাই আর কি। তো আমার বলতেছে হোয়াট আর ইউ টকিং। তো সে আমার প্রশ্ন বুঝতেই পারেনি। তো আমাকে বলতেছে তুমি এখান থেকে যাবা তোমার হোটেলে, মানে সবকিছু ইয়ে আছে, তো তুমি আমাকে কেন বলতেছো যে আমি এদিক ওদিক দিয়ে ঘুরে যাবো, এই কথা কেন বললাম, আমি তো তোমার কথা বুঝতেছি না। মানে আমি নিজেই লজ্জা পেলাম যে তখন আমি বলছি যে এই দেশে যে তোমরা যে সরকারি অফিস টফিসে যাও, করাপশন এটা হয় না, ঘুষ বলে ইম্পসিবল, এখানে করাপশনের কোনো কোনো সিস্টেমই নেই। এই যে একটা সাধারণ একটা ট্যাক্সি ড্রাইভারের মনে একটা জিনিস হয়েছে যে এইখানে কোনো করাপশন, তো আমার খালি আমার ওই দেশটার কথা চিন্তা হয়। কাল ইদানিং কালে আরেকজন শাসকের কথা বলি, তাকে সেই দেশ সম্পর্কে অনেকে জানে না। দেশটার নাম হলো বুরকিনা ফাসো। পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট দেশ, বেশি জনসংখ্যা খুবই কম, এবং তার একটা নতুন ইয়ে আসছে, শাসক আসছে, মিলিটারি রুলার। তার নাম হলো ইব্রাহিম তারোরে। তার বক্তৃতা শুনতেছিলাম আমি সেদিন। তো তার মূল কথাটা হলো যে তারাও কলোনিয়াল সিস্টেমে ছিল আর কি, আমাদের মতো উপনিবেশ ছিল। তো সে বলল যে দেখো, এই আমাদের কলোনিয়াল মাস্টাররা আমাদেরকে শিক্ষা শিক্ষা দিয়ে শিক্ষিত করছে, আমাদেরকে উন্নতি করার নাম নিয়ে সমস্ত আমাদের যা রিসোর্সেস ছিল সব লুট করছে, এখানে লুট করে আমাদেরকে ভিখারি বানাচ্ছে। এবং সব আমরা ওইসব দেশে গেলে আমাদের ভাগ্য উন্নয়ন হবে, আমরাও সবাই ওখানে যেতে চাই। কিন্তু একবারও আমরা কেউ চিন্তা করি না, আচ্ছা আমাদের দেশটাকে আমরা কিভাবে ভালো ভালো হবে, যার জন্য আমাদের অন্য কোথাও যেতে হবে। আজকে দেখেন, সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট, সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট, তাদের কোথাও ভিসা লাগে না। কিন্তু আমেরিকার পাসপোর্টের র্যাঙ্কিং হলো 10 নম্বরে, আর সিঙ্গাপুর হলো 1 নম্বরে। এবং তো এইটা কেন কেন তারা করেছে, জানে যে সিঙ্গাপুরিয়ানরা ওই সিঙ্গাপুর ছেড়ে অন্য কোথাও যে মানে থেকে যাবে না বা অ্যাসাইলাম চাবে না। তাহলে এমন একটা দেশ তারা তৈরি, এরকম একটা দেশের আমি স্বপ্ন দেখি। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ধরেন সত্যি কথা বলতে গিয়ে আওয়ামী লীগ, জামাত বা জাতীয় পার্টি নিয়ে আমার কোনো আশা নাই, আমার কোনো প্রত্যাশাও নেই। আমি, তারা আমাদের শাসন করছে, তাদের শাসনের কি অবস্থা ছিল আমরা দেখেছি। তবে জামাতে ইসলামী আমি বলে নেই, আমি কিন্তু জামাতের সমর্থক। তার কারণ 1971 সালে তাদের যে ভূমিকা ছিল এটা তো আমি দেখেছি আমার চোখের সামনে কি দিকে। ফলে আমি তাদের সমর্থক না, কিন্তু তারা একটা কথা বারবার করে বলছে যে, যেমন ডক্টর শফিকুর রহমান, যে আমরা ক্ষমতায় আসলে প্রথমেই যে কাজটা করব, আমরা দুর্নীতি করব না, এবং কাউকে আমরা দুর্নীতি করতে দিব না, এবং পাচারকৃত অর্থ আমরা দরকার হলে তার কলজার থেকে আমরা টেনে বের করে নিয়ে আসবো। এইটা কিন্তু আমি তারেক রহমানের মুখে শুনতেছি না। বলে দুর্নীতির কথা, বলে দুর্নীতি করো, কিন্তু 3-4 নম্বরে বলে। তারা বলে যে ভালো দেশ দিব, এগুলো ভেগ কথা। আমি কখনোই আহ, মানে আশা করব না, সত্যি কথা হচ্ছে এখন তারেক রহমান যদি ফেরেস্তা না হয়ে থাকে, এবং তারেক বিএনপি যে জিতবে জিতবে বলেও কেন জানি আমার মনে হচ্ছে না। আমার এটা ব্যক্তিগত আমার ধারণা। এখন আমি বিভিন্ন জায়গায় যে কথাবার্তা বলতেছি বা দেখতেছি, ফোন টোন করে মানুষের কাছে যা শুনি গ্রামে গঞ্জে, মানে সেখানেও কিন্তু আমি একটা অন্যরকম আবহাওয়া দেখতে পাচ্ছি এখন। সেটা আগামীকালকে প্রমাণ হবে যে এখন যে বিএনপি, আমি জানি না বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের কাছে আমার, তারেক রহমানের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে
আপনি এক নাম্বার প্রায়োরিটি দেবেন যে আপনি এটা শফিকুর রহমানের মতো বলেন যে আমি দুর্নীতি করবো না এবং আমরা কাউকে দুর্নীতি করতে দিব না। যেমন শফিকুর রহমানের কাছেও যদি জামাত ক্ষমতায় আসে, তাদের কাছেও আমরা একই আমার অন্তত প্রত্যাশা, আমার অন্য কোনো কিছু দরকার নেই, খালি দুর্নীতিটা যদি আপনারা বন্ধ করতে পারেন, এই দেশের সমাধান, প্রতিটা সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। এখন যে ওই যে বন্দর নিয়ে শুনতেছিলেন যে এই অন্তর্বর্তী সরকার খুব লাফালাফি শুরু করছিল যে দিয়ে দেবো, ঘুষ টুস বন্ধ হবে। তো আমার কথা হলো যে ইউনূস সাহেব প্রথমে এসে যদি নিজের সম্পত্তি জনসম্মুখে প্রকাশ করে বলতেন যে যেই দুর্নীতি করে প্রত্যেকেই সম্পত্তির হিসাব দিতে হবে, তাহলে দেখতেন সব জায়গায় বন্দরও কারো দেওয়া লাগতো। বন্দরের দুর্নীতি এমনি। আসাদ ভাই, আপনি তো একদম শুরুর দিক দিয়েই বলছিলেন একটা কথা, যে এই উপদেষ্টারা কেন তাদের সম্পদের হিসাব দিচ্ছে না। তো আমি তো দেখলাম গতকালকে সব উপদেষ্টা একসঙ্গে সম্পদের হিসাব দিয়ে দিল জনগণের কাছে। আমার ধারণা নিশ্চয়ই এটা আপনার চোখে পড়েছে। তো এটা দেখে তো মনে হয় যে ওনারা আসলে কেউ তেমন একটা দুর্নীতি করেন নাই, কারণ ওনাদের সম্পদ খুব একটা বৃদ্ধি হয় নাই। তো আপনি কি বলবেন? আচ্ছা, দেখেন, এদের এই যে চাতুরি গুলা লক্ষ্য করে, তারা এমন একটা সময় সম্পদের হিসাবটা দিল, যেমন যখন মানুষের এটা নিয়ে কোনো আগ্রহ নেই, মানুষ এখন সব নির্বাচন নিয়ে চিন্তা করছে, ভোট এগুলো নিয়ে কোনো আলোচনা দেখবেন না। তারপর তারা খুব জেনে শুনে ক্যালকুলেটেড ওয়েতে এই কাজটা করেছে। আর একটা দেখেন, আমি অন্যান্য উপদেষ্টারা কি করছে তা আমার জানার দরকার নাই, আমি প্রধান উপদেষ্টার কথা, আপনি তো জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আসার সঙ্গে সঙ্গে এগুলো আপনারা জনসম্পর্কে আপনাদের তো আপনার 1.5 বছর লাগলো কেন? তার মানে তো আপনার জিনিসটা ছিল আপনার কাছে, আপনি আগে কেন দিলেন? আর 2 নম্বর কথা, ওনাকে দেখাচ্ছি যে ওনার 15 কোটি টাকার সম্পত্তি আছে। তো আমরা এতদিন কি শুনতাম, তার অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে বলতে এইরকম নির্লোভ, তার কোনো গাড়ি নাই, বাড়ি নাই, স্থাবর অস্থাবর সম্পত্তি কিছুই নাই, গ্রামীণ ব্যাংকের মালিকানা নাই। তো যদি তাই না থাকে, তার 15 কোটি টাকা আসলো করতে, তাই না? আর 2 নম্বর, দুদকে তার বিরুদ্ধে মামলাটা হয়েছিল করফাকের মামলা, 666 কোটি টাকা, যেটি উনি নির্বাহী আদেশে মৌকুব করে দিয়েছেন। তো যে লোকের সম্পত্তি নাই, কোনো কিছুই নাই, তো তার 666 কোটি টাকা মানে ট্যাক্স হয় কি করে? তার তো ট্যাক্স হওয়ার কথা জিরো। ট্যাক্স রিটার্ন যেটা দেই, আমরা যেটা দেই, সেখানে তো জিরো থাকার কথা, বিকজ আমার তো কিছু নাই। তো সেখানে 666 কোটি টাকার কর কেন মৌকুব করতে হবে? এই যে এটা তো কোনো ব্যাখ্যা নেই। এবং এই জন্য এটা হয়তো ওনার নয়, ওটা হয়তো গ্রামীণ ব্যাংকের কর হতে পারে, ওনার না, পার্সোনাল না কি? ওটা কোনো আমি পার্সোনাল কর ছিল? সেই ব্যাপারেও আমার একটু কনফিউশন আছে, আমাকে অনেকে এটা এক্সপ্লেনেশন দিতে পারে। আমি ধরলাম সেটা গ্রামীণ ব্যাংকেরই কর ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি গ্রামীণ ব্যাংকের এই করটা কেন মৌকুব করাইলেন? তার মানে কর তো হয়েছিল, ট্যাক্স তো হয়েছিল, সেটা আপনি কেন মৌকুব করাইলেন? তাহলে অন্যান্য ব্যাংকে যে কর দিত, যারা কর দেয়, তারা কেন এই ট্যাক্সের এক্সেম্পশনটা কেন পাবে? তো আপনি একই দেশের 2 রকমের আইন, গ্রামীণ ব্যাংকের জন্য এক আইন, অন্যদের জন্য এক আইন। এটা কি কোনো এই তো বৈষম্য যে সৃষ্টি হয়? দেখেন, বৈষম্যের ব্যাপারে আরেকটা কথা বলি, এই যে সমাজে অনেক সংঘাত দেখেন না, মানুষ ক্ষুব্ধ, কোনো পাবে, তার কারণটা কি? যখন একটা মানুষ, একটা বেকার ছেলে দেখে যে আমার চাকরি নাই, বাকরি নাই, আমি কোনো পেপার দেখেছি, আর এরা 5,000 স্কোয়ার ফিটের বাড়ি, এরা বড় বড় গাড়িতে চলে, তার তো একটা ক্ষোভ হয় যে মারবো, তো আমার টাকা লুট করে নিয়ে এদের সমস্ত ভোট। তো সেই জন্য আমি বলি, দেশের স্বার্থে, দেশের, আপনারা যদি সত্যি দেশকে দেশের জনগণকে ভালোবাসেন, তাদের অবস্থার উন্নতি করতে চান, তবে আল্লাহর ওয়াস্তে আপনারা বৈষম্য কমানোর চেষ্টা করেন, এবং এই আমলাদেরকে মানে মানে একটা আইন পাস করতে হবে যে সরকার থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর কোনো বাড়ি গাড়ি এগুলো কিছু দেওয়া হবে না, পৃথিবীর কোথাও নাই এগুলো। খালি ওই ইন্ডিয়া পাকিস্তান যেগুলো কলোনিয়াল সিস্টেমে ছিল ওইগুলোতে, আমেরিকার মতো জায়গায় আবারও আপনার একমাত্র প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট ছাড়া তাদের কোনো সরকারি বাড়ি, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার কোনো সরকারি বাড়ি। তাদেরকে একটাই কথা বলে যে তোমাদের আমরা বেতন দিচ্ছি অন্যান্য সবার, ওই বেতনে তারা যেভাবে চলে তুমিও সেইভাবে চলবে। আমি যে বৈষম্যহীন সমাজ সৃষ্টি করতে চাই, তো এগুলো তো বলতে হবে। ইংল্যান্ডেও তাই দেখেন, একমাত্র নাম্বার 10 ডাউনিং স্ট্রিট এবং নাম্বার 11 ডাউনিং স্ট্রিট
মানে একটা হলো দেশ প্রধানমন্ত্রী আর একটা হলো অর্থমন্ত্রীর বাড়ি ছাড়া, আর রাজার বাড়িতে অন্য কথা, সেটা অন্য কথা। আর কোনো সরকারি বাড়ি কার নেই। সবাই যার যার তার বিয়ের মধ্যে থাকে, জার্মানি তো দেখেন, অস্ট্রেলিয়া একই ব্যাপার। কিন্তু আমাদের এখানে আপনার 5,000, আর এরা কোন লাট সাহেবের ছেলে মেয়ে, মানে এদেরকে কেন, যেহেতু আমি মেধাবী ছিলাম, আমি বিসিএস পরীক্ষায় বা সিএসপি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি এবং আমাকে বড় বাড়ি, কেন বাবা তুমি এটা কেন চাবা? তুমি যদি দেশের সত্যিকার অর্থে দেশের সেবা করতে এসে থাকো, তাহলে তো তুমি বলবা যে না, অন্যান্য সবাই যেতে ব্যবহার করছে আমারও সেবা করতে হবে। আমাদের বিশেষ সুযোগ সুবিধা কেন দিতে হবে? সেই জন্য আগামী সরকার যারা আসবে, যেই আসুক, আমার কাছে বড় জোরে তাদের কাছে আমি নিবেদন করব যে আপনারা অনতিবিলম্বে সরকারি কর্মকর্তাদের এই সুযোগ সুবিধাগুলো বাতিল করেন, এবং করতে হবে। তাছাড়া এই দেশে বৈষম্য হবে না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারাও শুনলেন জনাব আসাদ মাহমুদের বিশ্লেষণ, ভোট নিয়ে, আমলাদের সুযোগ সুবিধা নিয়ে, এবং সবশেষ আমাদের এই 1.5 বছরে যারা উপদেষ্টা হিসেবে ছিলেন তাদের সম্পদের হিসাব নিয়ে। এই হিসাবের মধ্যে আমার নিজের কিন্তু মনে হয়েছে যে এই হিসাবে একটা শুভঙ্করের ফাঁকি আছে। শেষ সময়ে এসে আপনি একটা হিসাব দাঁড় করিয়েছেন, এবং আপনি শুরুতে কত সম্পদ ছিল এটা আমরা শেষে এসে জানলাম। আমরা যদি শুরুতেই জানতাম যে আপনার সম্পদ কত ছিল, তাহলে নয় একটা কম্পেয়ার করার একটা সুযোগ ছিল। যা হোক, তবু দিয়েছেন। এবং আমি আশা করব, যে কথাটা জনাব আসাদ মাহমুদ শুরু থেকেই বললেন, যে মূল সমস্যা হলো দুর্নীতি। সেই দুর্নীতি আমাদের এই উপদেষ্টাদের সম্পদের হিসাবের মধ্যে আছে কিনা, আগামী দিন যে সরকার আসবেন তারা যদি এই হিসাবগুলি তাদের মানে যোগ্যতা দিয়ে বিচার করেন এবং চুলচেরা বিশ্লেষণ করেন যে এই হিসাব তারা কতটুকু সঠিক দিয়েছে, তাহলে আমার মনে হয় দুর্নীতি দমনের প্রাথমিক কাজটা হয়তো করা যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আগামীকাল নির্বাচন একদম মানে চলেই এসেছি। সেই নির্বাচনের ফল দেখিয়ে আমরা তারপর হয়তো আমরা আবার আলোচনা করব। আল্লাহ হাফেজ।